ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে কর্মসূচি তা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে। সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। আগামীকাল ৩রা আগস্ট ২০২৫ আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে এনসিপি ও ছাত্র দলের সমাবেশ আজ। একটি হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, আরেকটি শাহবাগে। যানজট এড়াতে বিকল্প রাস্তা নির্ধারণ করেছে ডিএমপি। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রে যেতে বলা হয়েছে। রোববার স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা আছে, এইচএসসি পরীক্ষাও। এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে এনসিপি আর ছাত্র দলের আয়োজন শাহবাগে। বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগ মোড়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ করবে ছাত্রদল। আর বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ করবে এনসিপি। এই সময় শাহবাগ ও শহীদ মিনারের আশপাশের সড়কগুলো এড়িয়ে চলতে বলছে ডিএমপি। পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যানজট এড়াতে বিকল্প রাস্তা নির্ধারণ করেছে ডিএমপি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে শাহবাগে না গিয়ে মিন্টু রোড ব্যবহার করতে হবে। সায়েন্স ল্যাব থেকে কাটাবন হয়ে পলাশী, সোনারগাঁও, হাতিরপুল হয়ে বাংলা মোটর লিংক রোডে চলাচল করবে। মৎস্য ভবন থেকে হেয়ার রোড হয়ে গাড়ি চলবে। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট শত কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানের অফিস ও ওয়েবসাইট। কর্মকর্তাদের অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে মালিকপক্ষ দেশ ছেড়েছে। এতে গ্রাহক ও সরবরাহকারীদের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন এক ভুক্তভোগী। জিডিতে উল্লেখ করা হয়, গ্রাহকদের ৩০০ কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েম সহ শীর্ষ 5 কর্মকর্তা সপরিবারে দেশ ছেড়েছেন। 2017 সালে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং ও ভিসা সেবা দেয় তারা। কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে। সকালবেলায় হঠাৎ করে আমরা দেখতেছি যে আমাদের পোর্টালে ঢুকতে পারতেছি না। তখন ওনাদের অফিসে আসি, দেখি যে ওনারা পলাতক, ওনারা নাই। ওনাদের অফিসার যারা ছিল তাদের সাথে কথা বলে আমাদের যারা সবাই ছিল সবাই মিলে আমরা একটা মামলা দিছি। গভর্নমেন্ট এটার বিরুদ্ধে ওইভাবে অ্যাকশন নেয় না, এটার প্রতিকারও হয় না। মাঝখান দিয়ে ভুক্তভোগী হয় যারা এটার সাথে যুক্ত থাকে কোনো না কোনোভাবে। হঠাৎ করে নতুন পদ্ধতি নিয়ে এলেই সমস্যার সমাধান হবে এমন নয়। প্রচলিত পদ্ধতির উন্নতি করে সেটাকে এগিয়ে নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা ট্যাঙ্কে করে ক্ষমতায় আসেননি, প্রচলিত পদ্ধতিতেই তাকে দানব বানিয়েছে। গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানে সেমিনারের আয়োজন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে। সেমিনারে অংশ নেন বিএনপি, এনসিপি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আলোচনায় আসে পিআর পদ্ধতি, সংসদে নারী প্রতিনিধিত্ব, ভোটারের বয়স, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ সংস্কারের নানা বিষয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন ভিন্ন মতের মানুষেরা একসঙ্গে বসে কথা বলতে পারছেন। বিগত সরকারের আমলে ভিন্ন মতের সবাইকেই শত্রু মনে করা হতো। ভিন্ন মতের মানুষ একটা পরিবারের মধ্যেও তো থাকতে পারে, তাকে শত্রুপক্ষ বলে মনে হতো, সেও আমাদেরকে শত্রুপক্ষ বলে মনে করতেন। এটা 15-16 বছর আমরা সেই পরিস্থিতি দেখেছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রুহুল কবির রিজভী বলেন, নতুন পদ্ধতি নিয়ে এলেই সমস্যার সমাধান হবে না এবং জনগণের জন্যও তা সহজ হবে না। পলিটিক্যাল ফ্যাসিস্ট চলে আসছে সামনে, তো সেখানে আপনি
হঠাৎ করে একটা নতুন পদ্ধতি দিলে পরে এটা জনমনে হবে। আমি নিজেও অনেকটা কনফিউজ। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, প্রচলিত পদ্ধতিতেই শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়েছেন। আগামীতে যাতে কেউ এমন হতে না পারে তা মাথায় রেখেই সংস্কার করতে হবে। শেখ হাসিনা কেন দানবে পরিণত হইল? কারণ ওই ব্যবস্থাই হলো দানবীয় ব্যবস্থা, যেটা তাকে দানবে পরিণত করেছে। এবং তিনি আরও কিছু কিছু করেছেন, পঞ্চদশ সংশোধনী পাশ, আরও কিছু কিছু নিবর্তনমূলক আইন, যেটা তাকে দানবে পরিণত হওয়ার বাবা ত্বরান্বিত করেছে। ভোটারদের ন্যূনতম বয়স 18-র নিচে করার আলোচনাকে ইতিবাচকভাবে দেখার কথা জানান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক। তবে ভিন্ন মতের কথা জানান এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বর্তমান সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন তিনি। আর ব্যাংক খাতে নতুন করে লুটপাট হচ্ছে বলে মন্তব্য করেন ফয়েজ আহমদ তৈয়ব। তবে জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা পূরণের আশা আসিফ মাহমুদের। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর জাতীয় চিত্রশালায় শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজন করা হয় প্যানেল আলোচনার। অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা পেশার মানুষ। আলোচনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, নানা বাধা উপেক্ষা করে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে এবং দলগুলো একে সাংবিধানিক স্বীকৃতি দিতে একমত হয়েছে। এটি একটি সুখবর। পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে আশা করি 8 আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গঠিত সরকারও বৈষম্য করছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচনে সংঘাত নিয়েও শঙ্কা তার। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে? আর্লি ইলেকশন হয়, তাহলে আগামীর নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, নতুন বন্দোবস্ত গড়তে প্রশাসন ও রাজনীতির পাশাপাশি গণমাধ্যম ও ব্যবসায়ীদের মধ্যেও নতুনত্ব প্রয়োজন। এই নতুন বন্দোবস্তের এগেইনস্টে, নিউ সেটেলমেন্টের এগেইনস্টে নিউ বিজনেস সেটেলমেন্ট হবে না। একটা নতুন বন্দোবস্ত অনেকগুলো কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্ট হচ্ছে নিউ বিজনেস, একটা নিউ মিডিয়া, একটা হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেশন, একটা নিউ পলিটিক্স। এই সব কিছু যখন একসাথে কাজ করে তখন আমরা আসলে নতুন বন্দোবস্তটি করতে পারবো। দেশের উন্নয়নে গণতান্ত্রিক ব্যবস্থা ও গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সমাবেশে নেতারা অভিযোগ করেন, মিথ্যা মামলা ও মব সৃষ্টি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। দলটির মহাসচিব বলেন, সরকার দেশে আইনের শাসন বাদ দিয়ে মব শাসন তৈরি করেছে। এর আগে সমাবেশের জন্য রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশি বাধায় পড়ে নেতাকর্মীরা। তবে কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জাপা নেতাকর্মীরা। দেশ ডুবে যাচ্ছে, সরকার চেয়ে চেয়ে দেখছে। আমরা চেয়েছিলাম এই সরকার শান্তি আনবে, সরকার অশান্তি নিয়ে আসলো। আমরা চেয়েছিলাম এই সরকার আইনের শাসন করবে, সরকার করলো মবের শাসন। একের পর এক প্রত্যাশা ভঙ্গ করছে অন্তর্বর্তী সরকার। দেশ পরিচালনায় শেখ হাসিনার সরকারের মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। শনিবার বিকেলে কেন্দ্র শহীদ মিনারে দ্রোহযাত্রায় এসব কথা বলেন তিনি। জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আনু মোহাম্মদ। জনবিধিবদ্ধ সতর্কীকরণ, জুলাই ভিত্তির জন্য নহে, এ নিয়ে দ্রোহযাত্রার আয়োজন। আওয়াজ ওঠে গণহত্যার বিচার ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে। শিল্পীদের পরিবেশনায় ছিল দ্রোহ আর প্রতিবাদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ তাদের।
অভ্যুত্থানে সন্তান হারানোর যন্ত্রণা তুলে ধরেন শহীদদের পরিবার ও শিক্ষকরা। আমার ছেলে আছে আন্দোলনে, আমি জানি না আমার ছেলে, আমি যে আসছি আমার ছেলে জানে না। রিক্সা অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করছে, এটা সবাই জানে। আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছিলাম এই অন্যায়, নিপীড়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানোর। প্রত্যেকে কোনো কিছু পাবার আশা না করে আমাদের সন্তানদেরকে হত্যা করার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলাম। দ্রোহযাত্রায় অধ্যাপক আনু মোহাম্মদ মন্তব্য করেন, গণঅভ্যুত্থানের বিপরীত দিকে চলছে বর্তমান সরকার। ইউনূস সরকারের যে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে ইউনূস সরকার আজকে 1 বছর পাড়ি দিয়েছে। যারা আহত তাদের চিকিৎসা করতে নানা রকম জটিলতা তৈরি হয়েছে এবং তাছাড়াও যে কাজ অন্তর্বর্তী সরকার করেছে, যেভাবে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে, তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। শহীদ মিনার থেকে শুরু হয়ে দ্রোহযাত্রা শেষ হয় শাহবাগে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। শনিবার বিকেলে মাতৃভাষা ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবসের অনুষ্ঠানে এই কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, প্রবাসীদের উচ্চতর দক্ষতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এ সময় গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান তুলে ধরে প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, প্রবাসীদের সেবা ও মর্যাদা নিশ্চিত করতে হবে, এই জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। বলেন, প্রবাসীদেরও উচিত অভ্যুত্থান পরবর্তী দেশের ইতিবাচক ভাবমূর্তি বিদেশে তুলে ধরা। ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যে 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা নদী থেকে 2 বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার শিবগঞ্জের তারাপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল ইসলাম ও সেলিম রেজার মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ ও বিজিবি। তবে স্থানীয়দের অভিযোগ, বিএসএফের নির্যাতনে মৃত্যু হয় তাদের। স্বজনদের দাবি, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। দুপুরে পদ্মা নদীতে মরদেহ দেখতে পান বিজিবি সদস্যরা, পরে শফিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিকেলে একই এলাকা থেকে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে শফিকুল ও সোহেল রানা নদীপথে ভারতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। পরে শনিবার তাদের মরদেহ পাওয়া যায়। 9:10টার দিকে খবরটা পেয়েছি যে ও নিখোঁজ আছে এরকম। তার আগেও আমি খবর পাইনি, মানে আমি সকালে উঠে চলে গেলাম জায়গায়, ওখান থেকে আসছি, বাড়ি আসার সময় শুনলাম যে এই ঘটনা, তোমাদের শফিককে পাচ্ছে না। সোমবার পর্যন্ত রংপুর, সিলেট ও ময়মনসিংহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। উত্তর, দক্ষিণ ও পশ্চিমা মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও আসাম পর্যন্ত বিস্তার লাভ করে আছে। মৌসুমি বায়ুর সক্রিয়তায় কারণেই শনিবার সন্ধ্যা থেকে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাসে একটি নিম্নচাপের কারণে দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হয়। তারা বলছে, এবছর জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে 23 ভাগ বৃষ্টি বেশি হয়েছে। অগাস্ট মাসে গড়ে দ্বিতীয় বৃষ্টি প্রবণ মাস। তবে এই মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 3, 4, 5, 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং এরপরে বৃষ্টিপাতের তীব্রতা, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ওইসব অঞ্চলের নিম্ন অঞ্চল, বিশেষ করে ভারী বৃষ্টিপাত জনিত কারণে অস্থায়ী জলপ্রপাত হতে পারে। সংরক্ষিত বনের ঝর্ণা ঘিরে পর্যটন বন্ধ করতে হবে। পার্বত্য এলাকার দর্শনার্থীদের জন্য কিছু ঝর্ণা উন্মুক্ত রেখে গভীর বনে অবাধ সমাগম বন্ধ করা জরুরি বলে মনে করছেন গবেষকরা। জানান, ব্যাঙ, ফড়িং, গুইসাপ, পাখি ও বাদর সহ
নানা প্রাণীর জীবনচক্র চলে পাহাড়ের এই জলধারা ঘিরে। পর্যটকদের হইহুল্লোড়ে নষ্ট হচ্ছে প্রতিবেশ। প্রায় ৬০০ একরের এই সংরক্ষিত বনাঞ্চলে ছোট বড় এরকম বেশ কিছু ঝর্ণা রয়েছে, তার মধ্যে অন্যতম এটি। এই ঝর্ণাকে কেন্দ্র করে এই বনের ভিতরে জীববৈচিত্র্যের জীবনচক্র আবর্তিত হচ্ছে। পাহাড়ে উদ্ভিদ ও প্রাণীর তৃষ্ণা মেটায় ঝর্ণা বা শৈলপ্রপাত। ছড়া ও ঝিরির বুকে জমে থাকে পানি। গভীর বনে এমন বেশ কিছু পানি প্রবাহ রয়েছে, সেগুলো ঘিরেই বেঁচে থাকে ফড়িং, মাছ, পাখি, বাদুড় সহ সরীসৃপ, উভয়চর ও জলচর। ঝর্ণার দুই পাশে উদ্ভিদের আবাস। বর্ষায় প্রাণ প্রকৃতি আরও সজীব হয়ে ওঠে, পাহাড়ের জঙ্গল যেন প্রাণ ফিরে পায়। এই ধরনের ঝর্ণা বা জলপ্রপাত যেখানে আছে সেখানেই এই ধরনের নিশাচর প্রাণীগুলো বসবাস করে। আর রাতের বেলা এখানে বন বিড়ালের যে কয়েকটা ২-৩টি প্রজাতি আছে, মায়া হরিণ, এখান থেকে এখন সাম্বার হয়তো হারিয়ে গেছে, কিন্তু একসময় তারাও আসতো এখানে পানি খাওয়ার জন্য। এবং এই স্রোতধারাই সারা বনের মধ্যে সারা বছর পানির প্রবাহকে জীবিত রাখে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বনাঞ্চলে থাকা ঝর্ণা ও শৈলপ্রপাত ঘিরে পর্যটনের বিকাশ হচ্ছে। বর্ষা থেকে শীত বা গ্রীষ্মে অসংখ্য দর্শনার্থীর সমাগম থাকে এসব জায়গায়। পর্যটকের হইহুল্লোড়ে নষ্ট হচ্ছে জলাধারের স্বাভাবিক পরিবেশ। থানচিতে অথবা রেমাক্রিতে আরও ওপরের দিকে যেসব আছে, যেমন বগা লেকের আশপাশে যেগুলো আছে, সেইগুলো একেবারেই পাবলিকের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত, শুধু গবেষণার জন্য। এবং যারা এটা সংরক্ষণ করবেন তারা ছাড়া আর কারোই এখানে আসলে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া দরকার। বনটা তো সংরক্ষিত আছেই, বিশেষ করে ঝর্ণাগুলোকে আলাদাভাবে ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে এটা পাবলিকের জন্য যাতায়াতের কোনো জায়গা না। গবেষকেরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের কাঁচালং, পাবলাখালী, সাঙ্গু, মাতামুহুরীর সংরক্ষিত গভীর বনে যেসব ঝর্ণা, শৈলপ্রপাত ও জলাধার রয়েছে তা সংরক্ষণের এখনই পরিকল্পনা নেওয়া জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। মধ্যরাত থেকে হ্রদে মাছ ধরা শুরু করেন জেলেরা। মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলেপাড়া। মাছের সুষ্ঠু প্রজননের স্বার্থে 1 মে থেকে 2 অগাস্ট পর্যন্ত 3 মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। অন্যান্য বছর 2 থেকে 3 দফা সময় বাড়িয়ে প্রায় 4 মাস পর মাছ আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতো, কিন্তু এবার হ্রদে পর্যাপ্ত পানি থাকায় নির্ধারিত সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই মুহূর্তে জেলেপাড়ার কি অবস্থা দেখতে পাচ্ছেন? মাছ ধরার ধুম পড়েছে কিনা? রাঙামাটি আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, যে রাঙামাটি শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র ঘাটে, তো আমি সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর পরিমাণ মাছ আনা হচ্ছে এখানে। আমি যদি দেখাই যে পল্টনে কিন্তু আমরা দেখছি যে কেসকি, চাপিলার মাছের আধিক্যতা কিন্তু বেশ ভালো, কারণ বিগত সময়েও আমরা দেখেছি যে যখন মাছ তুলে দেওয়া হয়, নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়, তখন আমরা দেখেছি যে এখানে কেসকি, চাপিলাতে ভরপুর হয়ে ওঠে। তো একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে আসলে যে পরিমাণ এখানে মাছ আসছে সে পরিমাণ আসলে ল্যান্ডিংটা, অর্থাৎ রেভিনিউ কালেকশন বা ওজন দেওয়াটা, সেটা একটু ধীর গতি হচ্ছে, যার কারণে গত রাত্রে যে মাছগুলো আহরণ করা হয়েছে সেগুলো কিন্তু যে বিভিন্ন জায়গায় যায়, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় যে যায়, সেগুলো মাছ লোডিংয়ের ক্ষেত্রে, ট্রাকে লোডিংয়ের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে কিন্তু এই পল্টনের আশেপাশে অনেক বোট কিন্তু সিরিয়ালের অপেক্ষায় আছে, কিন্তু যে এখানে জ্যাম হওয়ার কারণে তারা আসলে ল্যান্ডিং করতে পারছে না, অর্থাৎ রেভিনিউ কালেকশনটা দেরি হচ্ছে, স্লো। অন্যদিকে যে পল্টনের যেটা, সেটা কিন্তু আসলে জায়গা হচ্ছে না, যার কারণে এখানের যারা মাছ ব্যবসায়ী আছেন তারা আসলে বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তো তারা বলছেন যে আসলে এখানে ল্যান্ডিং পয়েন্ট, অর্থাৎ পল্টনটা আরও বড় করা দরকার, কারণ এখানে রাঙামাটির যে বরকল,
লংগদু, নানিয়াদ শহর, এই বড় বড় যে উপজেলাগুলো আছে সেই সমস্ত উপজেলার কিন্তু মাছগুলো কিন্তু এই ল্যান্ডিং পয়েন্ট দিয়ে কিন্তু এই চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যায়। তো তারা বলছেন যে একটা যদি ল্যান্ডিং পয়েন্টটা যদি আরো বাড়ানো দরকার। তো সবকিছু মিলে আসলে যে পরিমাণ পানি হয়েছে, কাপ্তাই হ্রদের পানি এখন টইটম্বুর, তো মাছ বলা হচ্ছিল আসলে কম ধরা পড়বে কিনা সন্দেহ ছিল, কিন্তু মাছ যথেষ্ট পরিমাণ ধরা পড়েছে, জেলেরাও বলছেন, ব্যবসায়ীরা বলছেন। সবকিছু মিলে এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটি বিএফডিসির মৎস্য পর্যটন কেন্দ্রের সর্বশেষ। রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয়তা পাচ্ছে অনলাইনে আম বিক্রি। ফেসবুক ও ওয়েবসাইটে অর্ডার করেই ঘরে বসে মিলছে পণ্য। এতে লাভবান হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কমেছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। ফেসবুক ও ই কমার্সে আম বিক্রির সঙ্গে জড়িত প্রায় ৫,০০০ উদ্যোক্তা। আহসান হাবিব চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী। কয়েক বছর আগেও হাটে বা আড়তে বিক্রি করতেন আম, তবে প্রযুক্তির সুবিধা বাড়ায় এখন বিক্রি করছেন অনলাইনে। গত বছর ১ টনের মতো আম বিক্রি হলেও চলতি মৌসুমে তা বেড়েছে ১৫ গুণ, বলছেন এই ব্যবসায়ী। গত ২ বছরের চাইতে এইবার কিন্তু আমার অনলাইনে আম বিক্রিটা অনেক বেড়েছে। এই অনলাইনে আম বিক্রি করার পরে যেটা আমরা সুবিধা পাই যে কনসার্ট বাজারে বা আশেপাশে বাজারে আমটা নিয়ে যেতে হয় না। ঘরে বসেই বিক্রেতারা মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে প্রোডাক্ট ডিটেল আপ করতে আসছে অর্ডার, ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে আম। প্যাকিং করে এবং কুরিয়ারের জন্য প্রস্তুত করে ডেলিভারির জন্য রেডি করে ফেলে, এবং আমরা চেষ্টা করি সেম ডে প্রসেসিং এবং সেম ডে ডেলিভারি দেওয়ার জন্য। স্থানীয় চাষিদের আম ন্যায্য মূল্যে কিনে তার শতভাগই অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছেন ই কমার্স উদ্যোক্তারা। বাগানিরা আড়তে বা বাজারে বিক্রি করতে হতো, সেখানে একটা ক্যারিং কস্ট হচ্ছে, রেটের একটা ব্যাপার থাকে। কিন্তু অনলাইন যারা আম কেনে তারা কিন্তু বাগানে যে একটা রেট ফিক্স করছে, বাগান থেকে নিয়ে যাচ্ছে, এতে বাগানিদের কিন্তু ভালো হচ্ছে। কয়েক বছর আগেও মধ্যস্বত্বভোগীর খপ্পরে পড়ে লোকসান গুনতেন চাষিরা। অনলাইন সুবিধায় আমের সঠিক দাম পাচ্ছেন তারা। উৎপাদকের কাছ থেকে বা উদ্যোক্তার কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে যাচ্ছে। এখানে ওজনের বিষয়টা সঠিক থাকছে, অর্থাৎ ২০ কেজি আমি মানি ২০ কেজি। বাজারে আমরা যেটা দেখি ২০ মনে হয়তো ৫ কেজি ৭ কেজি বা ১০ কেজি বেশি দিতে হয়, এই জিনিসটা অনলাইন বিজনেসে এটা লাগে না। জেলায় অনলাইনে আম বেচাকেনায় জড়িত প্রায় ৫,০০০-এর মতো উদ্যোক্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় ফের নদী ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে পদ্মা পাড়ের প্রায় ৩ কিলোমিটার কৃষি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। এতে করে ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের কয়েকশো পরিবার। ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় কবরস্থান, ঈদগাহ মাঠ। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে স্রোত ও ঢেউয়ে রাজবাড়ীর গোয়ালন্দর ছোট পাকলা, দেবগ্রাম ও দৌলদিয়া ইউনিয়নের ৩ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ৫০ বিঘা ফসলি জমি। হঠাৎ ভাঙনে দিশেহারা পদ্মা পাড়ের কৃষকরা। কেউ হারিয়েছেন পাট, কেউ বা ধান আর পটলের ক্ষেত। ঝুঁকিতে রয়েছে স্কুল, কবরস্থান, মসজিদ ও শতাধিক বসতবাড়ি। কয়েকদিন ধরে ভাঙতেছে, মেলা ভেঙে গেল। এখন আল্লাহ যে কোন জায়গায় আমাকে নিবি আর কোন জায়গায় আশ্রয় পাবো আর উপায় নাই। গতবার কিছু দিয়ে ব্যাগ ফেলাছে, সে জায়গা ভাঙে নাই, এবার ভাঙনে এই ফসল ২ মাসে ভাঙতেছে। গত বছর মুন্সিবাজার এলাকায় জিও ব্যাগ ফেলায় সেখানে ভাঙন থেমে যায়। যেখানে জিও ব্যাগ নেই সেখান থেকে ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। জিও ব্যাগ ফেলা যেন এই নদীটা মোটামুটি শাসন করার একটা ব্যবস্থা করে, যাতে আর না ভাঙে। দ্রুতই ভাঙন রোধে কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নদী ভাঙন কবলিত স্থানের তথ্য সাথে নিয়ে মাঠ পর্যায়ে সাইট পরিদর্শন করে আমরা উদ্বোধন দপ্তরকে সঙ্গে সঙ্গে অবহিত করছি। উদ্বোধন দপ্তর থেকে কাজের প্রশাসনিক অনুমোদন পেলে আমরা মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন দিই। গত বছরও মুন্সিবাজার এলাকায় ভাঙনে 4টি বসতবাড়ি সহ 40 বিঘার মতো ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে।